বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি আল মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, আজম খান সরকারি কমার্স কলেজ, খুলনা। আমার বিষয় হিসাব বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, অনার্স তৃতীয় বর্ষ, কোর্স কোড 23-25-01, কোর্সের নাম নিরীক্ষা অনিশ্চয়তা, লেকচার নম্বর 02, লেকচারের শিরোনাম নিরীক্ষার প্রয়োজনীয়তা এবং অনন্য নিশ্চয়তা সেবা। আজকে আমরা এই অধ্যায় থেকে যেটা শিখব সেটা হচ্ছে নিরীক্ষার শ্রেণীবিভাগ। বিধিবদ্ধ নিরীক্ষা ও অবিধিবদ্ধ নিরীক্ষার মধ্যে পার্থক্য। সরকারি নিরীক্ষার উদ্দেশ্য, অন্তর্বর্তী নিরীক্ষার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা, অভ্যন্তরীণ নিরীক্ষার উদ্দেশ্য। নিরীক্ষার শ্রেণীবিভাগ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয় সবার জানা প্রয়োজন। এর থেকে তোমাদের অনেক কোশ্চেন পরীক্ষাতে আসবে, এজন্য এই বিষয়টা তোমরা একটু ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবা। নিরীক্ষার শ্রেণীবিভাগ আলোচনা করতে গিয়ে আমরা 4 ধরনের বা 4 প্রকারে ভাগ করতে পারি। 1, আইনের ভিত্তিতে, 2, সময়ের ভিত্তিতে, 3, পরিধির ভিত্তিতে, 4, বিষয়বস্তুর ভিত্তিতে। আইনের ভিত্তিতে নিরীক্ষার শ্রেণীবিভাগ। আইনের ভিত্তিতে নিরীক্ষাকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়েছে: বিধিবদ্ধ নিরীক্ষা, অবিধিবদ্ধ নিরীক্ষা, সরকারি নিরীক্ষা। বিধিবদ্ধ নিরীক্ষা সাধারণ আইন অথবা বিশেষ আইন অনুসারে গঠিত প্রতিষ্ঠানের হিসাব পরীক্ষার ব্যবস্থাকে বিধিবদ্ধ নিরীক্ষা বলে। যেমন 1994 সালের কোম্পানি আইন অনুসারে গঠিত যৌথ মূলধনী কোম্পানির নিরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ বিধিবদ্ধ নিরীক্ষা সেই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য যারা 1954 সালে কোম্পানি আইন অনুযায়ী যে সকল যৌথ মূলধনী কোম্পানি গঠিত হয়েছে তাদের ক্ষেত্রে। অবিধিবদ্ধ নিরীক্ষা, হিসাব নিরীক্ষা করা আইনগতভাবে বাধ্যতামূলক নয় এমন সব প্রতিষ্ঠানের নিরীক্ষা ব্যবস্থাকে অবিধিবদ্ধ নিরীক্ষা বলা হয়। সরকারি নিরীক্ষা সরকারের বিভিন্ন দপ্তরের হিসাব পরীক্ষা ব্যবস্থাকে সরকারি নিরীক্ষা বলা হয়। অন্যভাবে বলতে সরকারি কর্মচারীদের দিয়ে সরকারি কাগজপত্রের পরীক্ষা করার ব্যবস্থাকে সরকারি নিরীক্ষা বলা হয়। এক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা নিরীক্ষা করা বাধ্যতামূলক নয়। সরকারের নির্ধারিত ব্যক্তিবর্গ যারা সরকারের হিসাব নিরীক্ষা করে থাকে সেই ধরনের সরকারি কর্মচারীদের দ্বারা এই সরকারি হিসাব নিরীক্ষা করা হয়। সময়ের ভিত্তিতে নিরীক্ষার শ্রেণীবিভাগ। সময়ের ভিত্তিতে নিরীক্ষার
তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা ধারাবাহিক নিরীক্ষা, পর্যাবৃত্ত নিরীক্ষা বা বার্ষিক নিরীক্ষা, অন্তর্বর্তী নিরীক্ষা। ধারাবাহিক নিরীক্ষা যে নিরীক্ষা ব্যবস্থায় কোনো প্রতিষ্ঠানের হিসাবপত্র সারা বছর ধরে সময় অন্তর অন্তর, যেমন সপ্তাহ, পক্ষ বা মাস, নিয়মিতভাবে নিরীক্ষা কার্য পরিচালিত হয়, তাকে ধারাবাহিক নিরীক্ষা বলা হয়। বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ধারাবাহিক নিরীক্ষা খুবই উপযোগী। পর্যাবৃত্ত নিরীক্ষা বা বার্ষিক নিরীক্ষা নির্দিষ্ট আর্থিক বছর শেষে লাভ লোকসান হিসাব এবং উদ্বর্তপত্র প্রস্তুতের পর নিরবিচ্ছিন্নভাবে যে নিরীক্ষা কার্য পরিচালিত হয় তাকে পর্যাবৃত্ত নিরীক্ষা বা বার্ষিক নিরীক্ষা বলা হয়। সাধারণত অধিকাংশ প্রতিষ্ঠানে বার্ষিক নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়, কারণ নিরীক্ষকরা সাধারণত 1 বছরের হিসাব নিরীক্ষা করে থাকে, যাতে প্রতি বছর এইভাবে ধারাবাহিকভাবে নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। অন্তর্বর্তী নিরীক্ষা ব্যবসা আর্থিক বছর বা নির্দিষ্ট হিসাবকাল শেষ হওয়ার পূর্বে কোনো মধ্যবর্তী সময় যে নিরীক্ষা পরিচালিত হয় তাকে অন্তর্বর্তী নিরীক্ষা বলা হয়। সাধারণত বিশেষ বিশেষ প্রয়োজনে কোনো প্রতিষ্ঠান অন্তর্বর্তী নিরীক্ষা করে থাকে। এ বিষয়ে আমি পরে আলোচনা করব। পরিধির ভিত্তিতে নিরীক্ষার শ্রেণীবিভাগ। পরিধির ভিত্তিতে নিরীক্ষাকে 3 ভাগে ভাগ করা হয়: আংশিক নিরীক্ষা, পূর্ণাঙ্গ নিরীক্ষা, অভ্যন্তরীণ নিরীক্ষা। আংশিক নিরীক্ষা কোনো প্রতিষ্ঠানের একটি আর্থিক বছরের যাবতীয় হিসাব পরীক্ষা করা, কয়েকটি হিসাবের বা কোনো একটি নির্দিষ্ট সময়ের হিসাবপত্র পরীক্ষা করাকে আংশিক নিরীক্ষা বলা হয়। পূর্ণাঙ্গ নিরীক্ষা যে নিরীক্ষা ব্যবস্থায় কোনো ব্যবসা প্রতিষ্ঠানের একটি আর্থিক বছরে যাবতীয় লেনদেন, হিসাবপত্র, ভাউচার বা দলিলপত্রের সাহায্যে নিখুঁতভাবে পরীক্ষা করা হয় তাকে পূর্ণাঙ্গ নিরীক্ষা বলা হয়। অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ কাজের সাথে সম্পর্কহীন নিজস্ব কর্মচারীদের দ্বারা সারা বছর ধরে ধারাবাহিকভাবে যে নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয় তাকে অভ্যন্তরীণ নিরীক্ষা বলা হয়। বিষয়বস্তুর ভিত্তিতে নিরীক্ষার শ্রেণীবিভাগ, যেমন উৎপাদন ব্যয় নিরীক্ষা, ব্যবস্থাপনা নিরীক্ষা, হিসাব রক্ষণ ও অফিস ব্যবস্থাপনার নিরীক্ষা, নগদ লেনদেনের নিরীক্ষা, বাণিজ্যিক নিরীক্ষা, সামাজিক দায়িত্ব পূরণের নিরীক্ষা, কার্য সম্পাদন নিরীক্ষা, উদ্বর্তপত্রের নিরীক্ষা, মানব সম্পদ নিরীক্ষা, কর নিরীক্ষা, কৃষি খামার হিসাব নিরীক্ষা, কর্মী বা ব্যক্তি সংক্রান্ত হিসাব নিরীক্ষা, যথার্থ নিরীক্ষা। উৎপাদন ব্যয় নিরীক্ষা কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য বা সেবার উৎপাদন ব্যয় সংক্রান্ত হিসাব সঠিকভাবে প্রণয়ন ও অন্যান্য নিয়ম নীতি পালন করা হয়েছে কিনা তা পরীক্ষা করা হয়, তাকে উৎপাদন ব্যয় নিরীক্ষা বলা হয়। উৎপাদনকারী প্রতিষ্ঠানই উৎপাদনকারী নিরীক্ষা পরিচালিত হয়। উৎপাদনকারী প্রতিষ্ঠানের সকল
লেনদেন দ্বারা আয় ব্যয় হিসাব ও উদ্বর্তপত্র তৈরি করা হয়, সেই আর্থিক অবস্থা সঠিকভাবে প্রণয়ন করা হয়েছে কিনা সেটা এই উৎপাদন ব্যয় নিরীক্ষার মাধ্যমে জানা যায়। ব্যবস্থাপনা নিরীক্ষা। সর্বক্ষেত্রে ব্যবস্থাপনার নির্ধারিত নীতি ও নিয়মাবলী অনুসরণ করা হচ্ছে কিনা এবং ব্যবস্থাপকগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তা পরীক্ষা করাকে ব্যবস্থাপনা নিরীক্ষা বলা হয়। হিসাব রক্ষণ ও অফিস ব্যবস্থাপনা নিরীক্ষা। যে নিরীক্ষা ব্যবস্থায় হিসাব রক্ষণ পদ্ধতি সুশৃঙ্খল এবং আইনানুগ কিনা এবং অফিস পরিচালনা সংক্রান্ত নীতিসমূহ যথোপযুক্ত কিনা তা পরীক্ষা করা হয়, তাকে হিসাব রক্ষণ ও অফিস ব্যবস্থাপনা নিরীক্ষা বলা হয়। নগদ লেনদেন নিরীক্ষা। প্রতিষ্ঠানের শুধুমাত্র নগদ লেনদেনের পরীক্ষার জন্য যে নিরীক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তাকে নগদ লেনদেন নিরীক্ষা বলা হয়। এই ব্যবস্থায় শুধুমাত্র নগদ লেনদেনগুলো নিরীক্ষা করা হয়। বাণিজ্যিক নিরীক্ষা। সরকারি নিরীক্ষা বিভাগ কর্তৃক রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের হিসাব পরীক্ষার কার্যকে বাণিজ্যিক নিরীক্ষা বলা হয়। সামাজিক দায়িত্ব পূরণের নিরীক্ষা। যে নিরীক্ষা ব্যবস্থায় ব্যবসার প্রতিষ্ঠান সামাজিক দায়িত্ব কতটা পালন করছে তা পরীক্ষা করা হয়, তাকে সামাজিক দায়িত্ব পূরণের নিরীক্ষা বলা হয়। কার্য সম্পাদন নিরীক্ষা। কোনো প্রতিষ্ঠানের কার্য সম্পাদন পূর্ব নির্ধারিত মানে বা লক্ষ্যে কতখানি পৌঁছাতে পেরেছে তার নির্ণয় করার জন্য যে নিরীক্ষা পরিচালিত হয় তাকে কার্য সম্পাদন নিরীক্ষা বলা হয়। উদ্বর্তপত্রের নিরীক্ষা। যে নিরীক্ষা ব্যবস্থায় শুধুমাত্র উদ্বর্তপত্রের অন্তর্ভুক্ত বিষয়গুলো পরীক্ষা করা হয় তাকে উদ্বর্তপত্রের নিরীক্ষা বলা হয়। এ ব্যবস্থায় সম্পত্তি, লাভ ক্ষতি ইত্যাদি সংক্রান্ত লেনদেনগুলো হিসাব সংশ্লিষ্ট পরীক্ষা করা হয়। মানব সম্পদ নিরীক্ষা। মানব সম্পদ অর্থাৎ শ্রমিক কর্মচারীদের নিকট হতে সেবা পাওয়ার জন্য প্রতিষ্ঠানকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় তার যৌক্তিকতা, ন্যায্যতা ও যথার্থতা বিচার বিশ্লেষণ করার জন্য যে নিরীক্ষা পরিচালনা করা হয় তাকে মানব সম্পদ নিরীক্ষা বলা হয়। কর নিরীক্ষা। আয়কর আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় যদি করযোগ্য হয় তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত করের পরিমাণজনিত হিসাব ও কাগজপত্র পেশাদার নিরীক্ষক দিয়ে পরীক্ষা করানোকে কর নিরীক্ষা বলা হয়। কৃষি খামারের হিসাব নিরীক্ষা। কৃষি খামারের আয় ব্যয়, কৃষি খামারের সাথে সংশ্লিষ্ট অর্থনৈতিক ব্যবসায়িক তার হিসাব নিকাশ প্রমাণ ও দলিল ইত্যাদি পরীক্ষা করতে যে নিরীক্ষা ব্যবস্থা পরিচালিত করা হয় তাকে কৃষি খামার হিসাব নিরীক্ষা বলা হয়। কর্মী বা ব্যক্তি সংক্রান্ত হিসাব নিরীক্ষা। প্রতিষ্ঠান বা সংগঠনের কর্মী ব্যবস্থাপনার দক্ষতা বিশ্লেষণ করার জন্য কর্মী সংক্রান্ত নীতি, পদ্ধতি ও কার্যকলাপের বিশ্লেষণ ও মূল্যায়ন করার কাজকে কর্মী বা ব্যক্তি সংক্রান্ত হিসাব নিরীক্ষা বলা হয়। যথার্থ নিরীক্ষা। যে নিরীক্ষার সাহায্যে প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী প্রাসঙ্গিকতা ও ন্যায্যতা পরীক্ষা ও পর্যালোচনা করা হয় এবং সংঘটিত আর্থিক কার্যকলাপগুলো জনগণের স্বার্থের অনুকূল কিনা
ও আচরণগত মানের বিচারে তা গ্রহণীয় কিনা তা যাচাই করাকে যথার্থ নিরীক্ষা বলা হয়। আমরা নিরীক্ষার শ্রেণীবিভাগ সম্পর্কে জানলাম। নিরীক্ষার শ্রেণীবিভাগ একটা ব্যাপক বিষয়। সকল ধরনের বিষয় এই নিরীক্ষার এই শ্রেণীবিভাগের মধ্যে অন্তর্ভুক্ত আছে। সুতরাং আমরা এর নাম থেকে আমরা এর সংজ্ঞাগুলো বুঝতে পারবো, আর দু একবার একটু ভালো করে দেখলে আমরা এটা আমাদের আয়ত্তে চলে আসবে। আমরা এবার এর থেকে কিছু খুঁটিনাটি কোশ্চেন যেগুলো পরীক্ষাতে আসে সে বিষয়ে একটু আমরা জানার চেষ্টা করব। যেমন বিধিবদ্ধ নিরীক্ষা ও অবিধিবদ্ধ নিরীক্ষার মধ্যে পার্থক্য। বিধিবদ্ধ নিরীক্ষা হচ্ছে মূলত সাধারণ আইন অথবা বিশেষ আইন অনুসারে গঠিত প্রতিষ্ঠানের একটা বাধ্যতামূলক নিরীক্ষা ব্যবস্থা। অর্থাৎ এ সকল প্রতিষ্ঠান 1994 সালের কোম্পানি আইন দ্বারা নিরীক্ষা করা বাধ্যতামূলক। সকল যৌথ মূলধনী কোম্পানি নিরীক্ষা বিধিবদ্ধ নিরীক্ষার অন্তর্ভুক্ত। আর যে সকল প্রতিষ্ঠান এগুলো মালিক এক মালিকানা কারবার, অংশীদারি কারবার সাধারণত মালিক এবং ব্যক্তি বিশেষের সাথে জড়িত, এরা নিজেরা চুক্তির মাধ্যমে নিরীক্ষা কার্যক্রম নিয়ন্ত্রণ করে। সুতরাং আমরা এর মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়, আমি সে পার্থক্যগুলো আলোচনা করতেছি। সাধারণ আইন অথবা বিশেষ আইন অনুসারে গঠিত প্রতিষ্ঠানের বাধ্যতামূলক হিসাব পরীক্ষার ব্যবস্থাকে বিধিবদ্ধ নিরীক্ষা বলে। আর অবিধিবদ্ধ নিরীক্ষা হচ্ছে হিসাব নিরীক্ষা করা আইনগতভাবে বাধ্যতামূলক নয় এমন সব প্রতিষ্ঠানের নিরীক্ষা ব্যবস্থাকে অবিধিবদ্ধ নিরীক্ষা বলা হয়। বিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে আইনগতভাবে এটা নিরীক্ষা করা বাধ্যতামূলক, কিন্তু অবিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষা কার্য বাধ্যতামূলক নয়। সুতরাং নিরীক্ষা করতেও পারে, নাও করতে পারে। যৌথ মূলধনী কারবার, ওসি প্রতিষ্ঠান ও বিশেষ আইন দ্বারা নিবন্ধিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বিধিবদ্ধ নিরীক্ষা প্রযোজ্য। আর সাধারণত এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা ও ব্যক্তি বিশেষের হিসাব নিরীক্ষার ক্ষেত্রে অবিধিবদ্ধ নিরীক্ষা প্রযোজ্য। বিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষকের অধিকার, দায়িত্ব ও কর্তব্য কোম্পানির আইন দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু অবিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে নিয়োগকর্তা ও নিরীক্ষকের মধ্যে চুক্তির দ্বারা নিরীক্ষকের অধিকার, দায়িত্ব ও কর্তব্য নিয়ন্ত্রিত হয়। বিধিবদ্ধ নিরীক্ষা ব্যবস্থায় ভুল ও জুয়াচুরি দ্রুত উদ্ঘাটন ও সংশোধন করা যায়। আর অবিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে মালিকের দ্বারা প্রভাবিত হয় বিধায় এখানে ভুল ও জুয়াচুরি উদ্ঘাটন করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। বিধিবদ্ধ নিরীক্ষা ব্যবস্থায় মালিকগণ পরিচালক পরিষদ কিংবা সরকারের দ্বারা নিযুক্ত হন, কিন্তু অবিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে মালিক বা অংশীদারগণ তাদের ইচ্ছে মতো নিরীক্ষক নিয়োগ করে থাকেন। বিধিবদ্ধ নিরীক্ষা ব্যবস্থায় অবশ্যই চার্টার অ্যাকাউন্ট দ্বারা প্রতিষ্ঠানগুলো নিরীক্ষিত হয় বা নিরীক্ষা করতে হয়, কিন্তু অবিধিবদ্ধ নিরীক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না হলেও চলবে। বিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয় বিধায় এটা আদালত দ্বারা গ্রহণযোগ্যতা হয়, অর্থাৎ আদালত কর্তৃক গ্রহণযোগ্য। কিন্তু অবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাধ্যতামূলক নয়, সেহেতু এর
শিক্ষা কার্যক্রম আদালত দ্বারা গ্রহণযোগ্য নয়। সরকারি নিরীক্ষার উদ্দেশ্য। সরকার একটা ব্যাপক বিষয়। কারণ সরকার জনকল্যাণের স্বার্থে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা পরিচালনা করে থাকে। সুতরাং সেইখানে ব্যাপক অর্থের সমাগম ঘটে। সুতরাং সরকারের সেই প্রতিষ্ঠান যার মাধ্যমে তাদের ব্যয় সংগঠিত হয়, সেই সকল ক্ষেত্রে সরকার তার ব্যয়ের সঠিকতা যাচাইয়ের জন্য সরকার কর্তৃক নিয়োগকৃত কর্মচারীদের দ্বারা সরকারি প্রতিষ্ঠান নিরীক্ষা করা হয়। সরকার যে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে তা নিশ্চয় তার অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। আমি সে সরকারি নিরীক্ষার উদ্দেশ্যগুলো আলোচনা করার চেষ্টা করছি। নিয়ম নীতি অনুসরণ। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে নিয়ম নীতি মেনে চলা হয়েছে কিনা, অর্থাৎ সরকার তার অর্থ ব্যয়ের ক্ষেত্রে কিছু নীতি নির্ধারণ, পরিকল্পনা নির্ধারণ করে দিয়ে থাকে এবং সেই অনুযায়ী ব্যয়গুলো করা হয়েছে কিনা সেই নিয়ম এইগুলো দেখার জন্য নিরীক্ষা করা হয়ে থাকে। ব্যয়ের অনুমোদন। অর্থাৎ সরকারি যে সকল ব্যয় করা হয়েছে সেই ব্যয়গুলো অনুমোদন রয়েছে কিনা সেগুলো সরকারি নিরীক্ষার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে যে ব্যয়ের অনুমোদন রয়েছে কিনা। অর্থপ্রাপ্তির শিকার। অর্থাৎ সরকারের যে সকল ব্যয় হয়েছে সেই ব্যয়গুলো যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট আর্থিক ব্যয় চলে গেছে তাদের অর্থপ্রাপ্তির স্বীকার বা স্বীকৃতিপত্র বা স্বাক্ষর বা প্রাপ্তি স্বীকার আছে কিনা তা খতিয়ে দেখান সরকারি নিরীক্ষার উদ্দেশ্য। মজুত পণ্যের মূল্যায়ন পর্যালোচনা। মজুত পণ্যের মূল্যায়ন সঠিকভাবে হয়েছে কিনা তা পর্যালোচনা করা সরকারি নিরীক্ষার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। নগদ প্রাপ্তি সংক্রান্ত নিরীক্ষা করা। নগদ প্রাপ্তি সংক্রান্ত নিরীক্ষার ক্ষেত্রে যে পরিমাণ পাওনা আছে তা আদায় হয়েছে কিনা, চাহিদার প্রেক্ষিতে তা যাচাই হয়েছে কিনা এবং যা পাওনা বা পাওয়া গেছে তা সংশ্লিষ্ট হিসাবের ক্রেডিট দিকে দেখানো হয়েছে কিনা তা দেখা সরকারি নিরীক্ষার একটা উদ্দেশ্য। ভ্রমণ ভাতার অনুমোদন। ভ্রমণ ভাতা সহ অন্যান্য ভাতা আইন অনুযায়ী অনুমোদন করা হয়েছে কিনা এবং এসব ভাতার প্রাপকের আয়ের উৎস হিসেবে গণ্য করা হয়েছে কিনা তা দেখা। অর্থাৎ সরকারের যে সকল ভ্রমণ ভাতার বিল রয়েছে সেক্ষেত্রে সরকারের অনুমোদন রয়েছে কিনা তা খতিয়ে দেখা সরকারি নিরীক্ষার উদ্দেশ্য। সাধারণ নীতির সামঞ্জস্যতা। আর্থিক যথার্থতার মান হিসেবে দীর্ঘকাল ধরে স্বীকৃত সাধারণ নীতিগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয়গুলো নির্বাহ করা হয়েছে কিনা তা পরীক্ষা করা। ব্যয় শ্রেণী বিভাগ। কোনো নির্দিষ্ট ব্যয় সঠিকভাবে শ্রেণীবিন্যাসকৃত হয়েছে কিনা তা পরীক্ষা করা। যেমন কোনো ব্যয় ঠিকাদারের বা কোনো কর্মীর বা অন্য ব্যক্তির নাম ডেবিট করা হলে কিংবা কোনো আইন বা নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে আদায় করা হলে তা নির্দিষ্ট হিসাবে লেখা হয়েছে কিনা তা পরীক্ষা করা। সুতরাং আমরা বলতে পারি
যে সকল বিষয় আলোচনা করা হয়েছে এই সকল উদ্দেশ্যে সরকারি নিরীক্ষা করা হয়ে থাকে। সর্বসাকুল্যে সরকারি নিরীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে তার সরকারি অনুমোদন সাপেক্ষে তার ব্যয় সঠিকভাবে সঠিক নিয়মে করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা। অন্তর্বর্তী নিরীক্ষার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা। অন্তর্বর্তী নিরীক্ষা কি? অন্তর্বর্তী নিরীক্ষা হচ্ছে মূলত কারবারের বিশেষ প্রয়োজনে বা প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজনে পরিচালকদের অনুমতি সাপেক্ষে বছরের যে কোনো সময় প্রয়োজন মাফিক নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা। সুতরাং বিভিন্ন প্রয়োজনে বা উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন নিরীক্ষা করা হয়ে থাকে। আমি সে বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। কারবার হস্তান্তর। কারবার ক্রয় বিক্রয় বা হস্তান্তরজনিত যে কোনো প্রয়োজনে কারবারের তথ্য সময়ের সঠিক হিসাব জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন নিরীক্ষা করা হয়ে থাকে। অন্তর্বর্তী লভ্যাংশ। যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে সাধারণত দেখা যায় পরিচালকরা অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করার চিন্তা করে। প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের বা মালিকদের মনোরঞ্জন বা তাদের কারবারের সফলতা দেখানোর উদ্দেশ্যে বা যে কোনো প্রয়োজনে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করার প্রয়োজন বোধ করে পরিচালকগণ। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কি অবস্থায় আছে সেটা জানার জন্য অন্তর্বর্তী নিরীক্ষা প্রয়োজন পড়ে। অবসর গ্রহণ এবং মৃত্যু। বিশেষ করে অংশীদারি কারবারের ক্ষেত্রে কোনো অংশীদার অবসর গ্রহণ করলে অথবা মৃত্যুবরণ করলে তৎক্ষণাৎ কারবারের আর্থিক অবস্থা সঠিকভাবে যাচাই করার জন্য অন্তর্বর্তীকালীন নিরীক্ষার করা হয়ে থাকে বা এর পর্যন্ত দেখা দেয়। সুনাম মূল্যায়ন। প্রতিষ্ঠানের কি পরিমাণ সুনাম হয়েছে বা রয়েছে তা নির্ণয় করার জন্য অন্তর্বর্তীকালীন নিরীক্ষা করা হয়ে থাকে। একত্রীকরণ বা গ্রসন। একত্রীকরণ বা গ্রসন হচ্ছে কোনো প্রতিষ্ঠান বা এক বা একাধিক প্রতিষ্ঠান একত্রিত হওয়া অথবা একটা প্রতিষ্ঠানকে গ্রসন করা। সেক্ষেত্রে দেখা যায় আর্থিক বছর শেষ হওয়ার পূর্বে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান অন্য ব্যবসা প্রতিষ্ঠানের সাথে একত্রীভূত বা গ্রসিত হয় তবে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের অন্তর্বর্তী নিরীক্ষার প্রয়োজন হয়। মালিকানা হস্তান্তর। কারবার ক্রয় বিক্রয় বা হস্তান্তর ছাড়া অন্য কোনো প্রকার মালিকানা হস্তান্তর ঘটলে এ ধরনের নিরীক্ষার প্রয়োজন হয়। শেয়ার বিক্রি। যৌথ মূলধনী কোম্পানির শেয়ার বিক্রি করার উদ্দেশ্যে প্রতিষ্ঠানের অন্তর্বর্তী নিরীক্ষার প্রয়োজন পড়ে। যৌথ মূলধনী কারবার যদি মনে করে যে তার শেয়ার বিক্রির প্রয়োজন হয়েছে তা সেক্ষেত্রে অন্তর্বর্তী নিরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দেয়। ঋণ গ্রহণ। ঋণ গ্রহণের সময় ঋণদাতা প্রতিষ্ঠান ঋণ গ্রহীতার প্রতিষ্ঠান হিসাব অন্তর্বর্তী নিরীক্ষার শর্ত আরোপ করতে পারে। অর্থাৎ ঋণ গ্রহণ করতে গেলে যিনি ঋণ প্রদান করবেন
তিনি কারবারের আর্থিক অবস্থা জানার জন্য তার নিরীক্ষা রিপোর্ট বা নিরীক্ষা প্রতিবেদন জানতে চাইতে পারে। তদন্ত হিসাবে তদন্ত বা অনুসন্ধানের প্রয়োজন হলে কোনো কারণে কারবারের কোনো হিসাবের তদন্তের দরকার হলে তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অন্তর্বর্তী নিরীক্ষা ব্যবস্থা করতে পারে। সুতরাং আমরা এই আলোচনা থেকে বুঝতে পারি কারবারের বিশেষ প্রয়োজনে অন্তর্বর্তী নিরীক্ষার প্রয়োজনীয়তা পড়ে বা অন্তর্বর্তী নিরীক্ষার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন বিশেষ প্রয়োজন মেটানোর জন্য। আভ্যন্তরীণ নিরীক্ষার উদ্দেশ্য। অভ্যন্তরীণ নিরীক্ষার উদ্দেশ্য হচ্ছে কোনো প্রতিষ্ঠান তার যথাযথ নিয়মে তার পরিকল্পনা বা নীতি বা পদ্ধতি অনুযায়ী চলতেছে কিনা, সেজন্য আভ্যন্তরীণ নিরীক্ষার প্রয়োজন হয়। আভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিষ্ঠান তার স্বার্থেই করে থাকে, কারণ প্রতিষ্ঠান তার উদ্দেশ্য সফলভাবে পরিচালিত হচ্ছে কিনা সেই উদ্দেশ্যেই আভ্যন্তরীণ নিরীক্ষা করে থাকে। আভ্যন্তরীণ নিরীক্ষা করলে প্রতিষ্ঠান তার সফলতার দিকে অগ্রগামী হতে পারে, অর্থাৎ প্রতিষ্ঠানে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা সংশোধন করে সঠিকভাবে এগোতে পারে। এই কারণে প্রতিষ্ঠান তার সুবিধার্থে বা তার প্রয়োজনে আভ্যন্তরীণ নিরীক্ষা করে থাকে। সুতরাং আভ্যন্তরীণ নিরীক্ষা করলে প্রতিষ্ঠান অনেকগুলো সফলতা, অনেকগুলো সুফল ভোগ করে। আমি আভ্যন্তরীণ নিরীক্ষা কয়েকটা উদ্দেশ্য আলোচনা করার চেষ্টা করছি। আভ্যন্তরীণ নিরীক্ষার প্রধান একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আর্থিক অবস্থা পরিমাপ করার জন্য প্রত্যেকটা লেনদেন, প্রত্যেকটা হিসাব ব্যবস্থা, হিসাব রক্ষণের নীতি মেনে চলে করা হয়েছে কিনা সে বিষয় খতিয়ে দেখা, অর্থাৎ হিসাব রক্ষণের হিসাব মান অনুযায়ী হিসাব রক্ষণ প্রক্রিয়া পরিচালিত হয়েছে কিনা সেটা দেখা আভ্যন্তরীণ নিরীক্ষার মূল উদ্দেশ্য। বাজেট প্রণয়নে পরামর্শ দান। সুষ্ঠু আর্থিক ব্যবস্থা পরিচালনার ব্যাপারে নিরীক্ষকের সুচিন্তিত পরামর্শ পরিচালকদের জন্য অপরিহার্য। সুতরাং নিরীক্ষক ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য পরামর্শ দিয়ে থাকে যাতে প্রতিষ্ঠান সুশৃঙ্খল নিয়ম মেনে পরিচালিত হতে পারে। সুতরাং বাজেট প্রণয়নের ক্ষেত্রে পরিচালকগণ নিরীক্ষকের মতামত, নিরীক্ষকের পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে তার বাজেট প্রণয়ন করে থাকে। ভুল ত্রুটি ও জুয়াচুরি উদ্ঘাটন। ভুল ত্রুটি বিভিন্ন ধরনের হয়ে থাকে, ইচ্ছাকৃত ভুল, অনিচ্ছাকৃত ভুল। ইচ্ছাকৃত ভুল প্রতিষ্ঠানের জন্য খুবই ক্ষতিকর, অনিচ্ছাকৃত ভুলগুলো খুব একটা মারাত্মক আকার ধারণ করে না, কিন্তু ইচ্ছাকৃত ভুলগুলো প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের সফলতায় বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়। সুতরাং হিসাবে ভুল ত্রুটি বা জাল জুয়াচুরি যদি থেকে থাকে তা উদ্ঘাটন করা নিরীক্ষকের আভ্যন্তরীণ নিরীক্ষার একটা মূল উদ্দেশ্য, অর্থাৎ প্রতিষ্ঠানে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা খুঁজে বের করা আভ্যন্তরীণ নিরীক্ষার উদ্দেশ্য। এবং আভ্যন্তরীণ নিরীক্ষকরা তারা একটা সুন্দর পরামর্শ দিয়ে থাকেন, যেটা ভবিষ্যতে ভুল ত্রুটি থেকে কি করে বের হওয়া যায়, সফলতা অর্জন করা যায় সে বিষয়ে পরামর্শ দিয়ে থাকে।
পরিকল্পনার বাস্তবায়ন। প্রতিষ্ঠানের উদ্দেশ্য রচিত পরিকল্পনার বাস্তবায়ন সম্পর্কে পরিচালকদের অবহিত করা, অর্থাৎ প্রতিষ্ঠান যে পরিকল্পনা অনুযায়ী চলতেছে তা বাস্তবায়নে কতদূর সে বিষয়ে আভ্যন্তরীণ নিরীক্ষকগণ পরিচালকদেরকে অবহিত করেন। পরিচালকদের অবহিত করা, ব্যবসার হিসাবপত্র যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে এবং হিসাব প্রণয়নের কাজ সঠিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে এ মর্মে পরিচালকদের অবহিত করা, সন্দেহমুক্ত করা আভ্যন্তরীণ নিরীক্ষার অন্যতম উদ্দেশ্য। নীতি, পরিকল্পনা, পদ্ধতি ইত্যাদি মেনে চলা। প্রতিষ্ঠানের কার্যনির্বাহ ও প্রতিবেদন দাখিল করার ক্ষেত্রে যে সকল নীতি, পরিকল্পনা, পদ্ধতি আইনানুগ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে সেগুলো যথাযথভাবে মেনে চলা হয়েছে কিনা সে সম্পর্কে আভ্যন্তরীণ নিরীক্ষককে পর্যালোচনা করতে হয়। যন্ত্রের ব্যবহার। হিসাবরক্ষণ পদ্ধতিতে যন্ত্রের ব্যবহার করা হলে উহা যথাযথ ব্যবহার হচ্ছে কিনা বা আরো বেশি পরিমাণ যন্ত্র ব্যবহারের সম্ভাবনা কতখানি সে সম্পর্কে কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া আভ্যন্তরীণ নিরীক্ষার উদ্দেশ্য। পরিশেষে বলা যায়, প্রতিষ্ঠানের বেতনভুক্ত এবং হিসাব শাস্ত্রের পারদর্শী অথচ হিসাব বিভাগের সাথে সংশ্লিষ্ট নয়, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সকল ব্যক্তি প্রতিষ্ঠানের কর্মচারী কিন্তু তারা হিসাবের সাথে সংশ্লিষ্ট না, প্রতিষ্ঠানের কর্মচারী কিন্তু হিসাবের সাথে সংশ্লিষ্ট না এমন ব্যক্তির দ্বারা আভ্যন্তরীণ নিরীক্ষা করা হয়ে থাকে এবং এই আভ্যন্তরীণ নিরীক্ষার কার্যক্রমটা সারা বছর ধরে করা হয়ে থাকে। ফলে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, ফলে প্রতিষ্ঠান লাভবান হয়, প্রতিষ্ঠান তার ভুল ত্রুটি, তার কর্মপদ্ধতি সম্পর্কে জানতে পারে, এতে প্রতিষ্ঠানের সফলতা মুখ দেখা সহজ হয়। সুতরাং আমরা আজকের এই লেকচার থেকে আমরা নিরীক্ষার শ্রেণীবিভাগ, বিধিবদ্ধ অবিধিবদ্ধ নিরীক্ষার পার্থক্য, সরকারি নিরীক্ষার উদ্দেশ্য, অন্তর্বর্তী নিরীক্ষার প্রয়োজনীয়তা, আভ্যন্তরীণ নিরীক্ষার সুবিধা উদ্দেশ্য এ বিষয়ে জানতে পারলাম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাস আয়োজনে ধন্যবাদ জানাই। এই করোনাকালীন সময়ে যে সকল ছাত্রছাত্রীরা বই থেকে দূরে আছে তাদের বিষয় সম্পর্কে একটু ধারণা পাওয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ সবাইকে।